নমস্কার। মিডিয়া মানে টিভি খুললেই মিডিয়াদের কাজগুলো খুব সুন্দর লাগে আমার। নিজেদের শুধু ব্যবসার কথা ভাবে। আলোচনা করে মানে রাজনৈতিক দলগুলোর মধ্যে পরস্পরকে লড়িয়ে দেবার মিডিয়ার খেলা চলে। বা স্বরূপনগরে বা কৃষ্ণগঞ্জে কারা বসে আছে, সীমানাতে কারা গিয়ে বসে আছে, কাদের কার্ড থাকা সত্ত্বেও কারা ক বছর ছিল, কোথায় কি কাজ করতে, এই সমস্ত কথাগুলো বলে। কিন্তু দুটো বিষয়ের ওপর আলোকপাত করেনি। একদম আলোচনা ভিত্তিক আলোকপাত হয়নি। প্রথম, যে প্রথমে যখন ফর্মটাকে যখন দেওয়া হয়েছিল, বিএলওরা ট্রেন্ড হয়ে এলো নির্বাচন কমিশনের অফিস থেকে। তারা এসে বলল কি, বাবা মা, ঠাকুরদা ঠাকুমা আর স্বামী। স্বামীটা আবার আদার রিলেশনের মধ্যে আছে অ্যাপে। এই চারটে রিলেশনের মধ্যে হবে। পরবর্তীকালে আমার একটা প্রয়োজনে বিএলওকে ফোন করলো, বললো এইমাত্র ট্রেনিং থেকে বেরিয়ে এলাম, বললো বাবা মায়ের ওপর হবে। তার পরবর্তীকালে আমরা নিউজ পেপারে কি পড়লাম বা ঘোষণা কি শুনলাম, যে বাবা মায়ের শুধু ওই চারটে বাবা মা ঠাকুরদা ঠাকুমা বা হাজব্যান্ড নয়, মায়েরও মা বাবা এবং অন্যান্য আত্মীয় যেমন দাদা মামা কাকা যদি থাকে এবং তাদের সাথে যদি সংযুক্ত থাকে সেই ব্যক্তি, তাহলে সেটা ব্যবহার করতে পারে। নির্বাচন কমিশন বলছে যে একটা ভোটারও অন্যায্যভাবে যেন বাদ না যায়। এই যে মৌখিক কথা, কেন মৌখিক কথা বললাম, কারণ অ্যাপে কিন্তু পরিবর্তন করা হয়নি। প্রথমেই ওই চারটে মূল ছিল, একদম মুখ্য বাবা মা ঠাকুরদা ঠাকুমা আদার রিলেশন হাজব্যান্ড আজও আছে। যদি উনি চাইতেন, প্রথম কোশ্চেন, তাহলে অ্যাপের কেন পরিবর্তন করা হলো না, এই সম্পর্কগুলোকে কেন ঢোকানো হলো না, প্রথম। দ্বিতীয় কোশ্চেন, ফর্ম বিলীকরণ হয়ে গেল, আর্ধেকে কাগজপত্র পেল না, ফর্মে শুধু ওপর দিকটা নিজস্ব শুধু ওই আপনার জন্মের তারিখ, আধার নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, বাবা মায়ের নাম, স্বামী বা স্ত্রীর নাম, ওইটা ফেলে ওই তলাটা পুরো শূন্য রেখে হাতে দিয়ে দিল বিএলওদের। কেন অর্ধেক জমা পড়বার পর আপনার বোধগম্য হলো যে অর্ধেক মানুষ ওর সাথে যুক্ত, আগে কেন এটা এলো না? দুটো কোশ্চেন। এবং তৃতীয় কোশ্চেন মানে দ্বিতীয় বিষয় যেটা বললাম, প্রথম বিষয় এটা, এবং দ্বিতীয় বিষয়, প্রথম কোশ্চেন হলো যে বিএলওদের ক্ষমতা দেওয়া হলো, তারপর ক্ষমতা নিয়ে নেওয়া হয়, আবার ক্ষমতা দেওয়া হয়। কি ক্ষমতা? যে সে প্রথম ভেরিফিকেশন করবে, তার সন্দেহ হলে দ্বিতীয়বার সে ভেরিফিকেশন করবে, একদম দ্বিতীয়বারের অপশন দেওয়া আছে। এবং পরবর্তীকালে তার যদি মনে হয় পরবর্তী সময় যে কোথাও ম্যাচ খাচ্ছে না, তাহলে তার ওপর দিয়ে দেওয়া হলো কি না, তুমি তাকে বাদ দিয়ে দিতে পারো। অর্থাৎ একটা বিএলওকে আপনি ট্রেন্ড করছেন, সেই সময় তাকে বলে দিচ্ছেন যে মিটিংয়ে আসতে হবে, মিটিংয়ে না এলি শোকস। আবার সেই বিএলওকে বলছেন যদি ভুল করো তাহলে তোমার জেল পর্যন্ত হতে পারে, জরিমানা পর্যন্ত হতে পারে, এই যে মানসিক চাপ। আবার তার সাথে জুড়ে দিলেন কি, যে ভোটার যদি বাদ যায় তাহলে সেই ভোটারের রাগ বিএলওর ওপর পড়বে, জাতীয় নির্বাচন কমিশনের ওপর পড়বে না। তাহলে কেন বিএলওদের বিপদের মুখে ঠেলে দেওয়া হলো, আমার তৃতীয় কোশ্চেন। চতুর্থ কোশ্চেন, বিহারে আপনাদের যে বিএলও ছিল, যাদেরকে আপনারা দায়িত্ব দিয়েছিলেন, তারা ওখানকার বেশিরভাগ ভোটার, একটা মানে বিরাট বড় অংশের ভোটারকে মৃত এবং রাজ্য ছাড়া দেখিয়েছিল। আমি একটা বিধানসভা উদাহরণ দিই, পূর্ণিয়া বিধানসভা, 1,90,000 মানুষকে তারা কি বাদ দিয়ে দিয়েছিল বিএলওরা। এবং জাতীয় নির্বাচন কমিশন 83,000 মানুষকে ফিরিয়ে নিতে বাধ্য হয়েছিল, বিষ গিলতে বাধ্য হয়েছিল। তাহলে আমার ওইখানেও কোশ্চেন, কেন 1,90,000 বাদ গেল? যদি 83,000 মানুষ যদি নাগরিকত্ব পাওয়ার যোগ্য ছিল, তাহলে ওই 83,000কে বাদ দিয়ে কেন প্রকাশ করা হলো না? অর্থাৎ ঘোটালাটা এইখানে। অর্থাৎ আপনাদের পেটোয়া কিছু বিএলও যেন পরবর্তী আজকে দিনে দাঁড়িয়ে আবার আপনাদের হয়তো মিটিং হয়েছে, অমিত শাহ নরেন্দ্র মোদীর কাছ থেকে হয়তো আবার একটা বার্তা আপনি পেয়েছেন জ্ঞানেশবাবু, অর্থাৎ আবার ওই পেটুয়া বিএলওদের দিয়ে লক্ষ লক্ষ মানুষকে বাইরে বের করে দেওয়া। সেই জন্য আবার অপশনটাকে ফিরিয়ে আনা হলো। ধিক্কার জানাই আপনাদের, অর্থাৎ আপনার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বাবু, আপনাকে বলছি, অর্থাৎ আপনি যে মানসিকতার পরিচয় দিচ্ছেন আর যে মুখোশ পরে 140 কোটি মানুষের
এই ভারতবর্ষকে আপনার মুখটা দেখাচ্ছেন, সেই মুখোশটাকে কিন্তু সরে যাচ্ছে আপনার কর্মের ভিত্তিতে। আপনি ভাবছেন বিহার ইজ ইকুয়াল টু পশ্চিমবঙ্গ, না, বিহার ইজ ইকুয়াল টু পশ্চিমবঙ্গ নয়। বিহারে 7,42,00,000 মানুষের জায়গায় 7,45,00,000 মানুষের ভোটার আপনি দেখাতে পারেন, ওয়েস্ট বেঙ্গলে আপনি দেখাতে পারবেন না। কারণ বিহারে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন ব্যক্তি নেই। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ব্যক্তি আছে, সঙ্গে আর একজন আছে দূরদৃষ্টি সম্পন্ন সেনানায়ক আছে, অভিষেক ব্যানার্জি। আপনি সবকিছু ভাবছেন খেলা। তাই মানুষকে সচেতন হতে হবে, এই পুরোটাই একটা ষড়যন্ত্র। এবং মিডিয়ায় ষড়যন্ত্র কিন্তু সামনে আসবে না, মিডিয়া বসবে আলোচনায়, দেখবে কোন আলোচনাটা বেশি ওই রাজনৈতিক দলের মধ্যে আকচাকচি শুরু হয়ে যাবে, তর্ক বিতর্ক হবে, মানুষ উৎসুক হয়ে দেখবে, চেঁচামেচি হবে, কলতলার যে কালচার সেটা সামনে চলে আসবে। কিন্তু অরিজিনাল যে কথা, সেই কথাটা সামনে আসবে। অর্থাৎ এসআইআর কেন হলো, এসআইআর হবার না হলেই ভালো ছিল, বা এসআইআর আছে কি নেই সেটাও যেমন জানা গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ প্রথম থেকে লাস্ট অব্দি মানুষকে বোকা বানানোর যে ষড়যন্ত্র জাতীয় নির্বাচন কমিশন করছে, সেটাও মানুষের কাছে প্রকাশ করা, আলোচনার মাধ্যমে মানুষকে বোঝানো, জাগরণ ঘটানো যে আমরা জাতীয় নির্বাচন কমিশন দ্বারা আমরা প্রতারিত হচ্ছি। তাই আপনারা আসুন, আবার আপনারা এই আন্দোলনের সাথে সংগঠিত হন। তৃণমূল কংগ্রেসের আন্দোলন বলে ব্যাপার নয়, পশ্চিম বাংলায় একটা ন্যায্য ভোটার যেন বাদ না যায় তার জন্য আন্দোলন করুক। চলে যাক মৃত ভোটার, সিপিএম এর সময় তো মৃত ভোটার নিয়েও ভোট হতো। চলে যাক যারা বিদেশি, আমাদের সেই নিয়ে কোনো মাথা ব্যথা নেই। কিন্তু বংশ পরস্পরায় বাঙালিয়ানার সাথে যারা বিভিন্ন কর্মকাণ্ড নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক পরিপ্রেক্ষিতে নির্ণায়ক হিসাবে তারা তাদের মূল্যবান ভোট প্রদান করেছে, বা আজকেও সরকার তৈরি করেছে কেন্দ্রীয় সরকার, তারা হুট করে মনে করলো আর তাদের বাইরে বের করে দেওয়া হলো, সেটা যেন না হয়। তাই সবাইকে এক হয়ে থাকতে হবে। এই কথা বলে আপনাদের কাছ থেকে অনুমতি নিচ্ছি। আবার দেখা হবে। শুভরাত্রি।